আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, ইরান এবং লেবাননের পাশে দাঁড়াল 4 শক্তিধর দেশ। নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি, বিপাকে ইসরায়েল। আফগান পাক সীমান্তে ফের উত্তেজনা, যুদ্ধের অশনি সংকেত। কূটনৈতিক বৈঠকে লেবানন ইসরায়েল। ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার। রাশিয়া পরাজিত হবে এই ভাবনা সম্পূর্ণ ভ্রম, জানালেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিক্রি করে দিচ্ছে পাকিস্তান, নিলাম 23 ডিসেম্বর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, ইরান লেবাননের পাশে 4 শক্তিধর দেশ। নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি, বিপাকে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে ইরান এবং লেবাননের পাশে দাঁড়াল 4 শক্তিধর আরব দেশ। এই দেশগুলি হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কুয়েত। সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাত এবং লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই 4 দেশের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, এই দেশগুলো সরাসরি মার্কিন প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ইরান বা লেবাননের ওপর ইসরায়েলি হামলার জন্য যেন তাদের মাটি বা সামরিক ঘাঁটি ব্যবহার করা না হয়। তাদের এই অবস্থানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বড় কূটনৈতিক ধাক্কা খেলেন। এই 4 দেশ, যারা দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের ক্লোজ মিত্র হিসেবে পরিচিত, তারা নেতানিয়াহু সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে। তাদের বক্তব্য, যদি ইসরায়েল একতরফাভাবে আক্রমণ চালিয়ে যুদ্ধকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দেয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। তারা আশঙ্কা প্রকাশ করেছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা হলে পাল্টা হামলায় ইরানের প্রধান লক্ষ্য হতে পারে এই দেশগুলির তেলের খনি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন মিত্র এই 4 দেশের পক্ষ থেকে এমন বার্তা আসা ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো এখন আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে এবং নেতানিয়াহুর আক্রমণাত্মক নীতিকে সমর্থন করতে নারাজ। বাইডেন প্রশাসনও বর্তমানে জটিল পরিস্থিতিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই 4টি দেশের একজোট হওয়া মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ভারসাম্যের একটি নতুন সমীকরণ তৈরি করেছে। এটি স্পষ্ট যে এই দেশগুলো এখন আর যুক্তরাষ্ট্রের সামরিক নীতিকে ব্লাইন্ডলি অনুসরণ করতে প্রস্তুত নয়। ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর কার্যত লাগাম পরানোর জন্য এই কূটনৈতিক চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে নেতানিয়াহু এবং তার যুদ্ধমন্ত্রিসভাকে নতুন করে কৌশল সাজাতে হবে, যা ইসরায়েলের সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই সংঘাত এড়ানো জরুরি। বিশ্বজুড়ে নেতারা এই অঞ্চলের দিকে সতর্ক নজর রাখছেন। আফগান পাক সীমান্তে ফের উত্তেজনা, যুদ্ধের অশনি সংকেত। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকা। সাম্প্রতিক বোমা বিস্ফোরণ ও পাল্টাপাল্টি অভিযোগের পর 2 প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছে নতুন করে সংঘাতের আশঙ্কা। গত কয়েক মাস ধরেই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন বরাবর পরিস্থিতি থমথমে। বিশেষ করে 2021 সালে আফগান তালেবান ক্ষমতা দখলের পর থেকে ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 3 পাকিস্তানি পুলিশ সদস্য নিহত এবং 2 জন আহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। পাকিস্তান এই হামলার জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে দোষারোপ করছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে আফগান ভূখণ্ডকে টিটিপি তাদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে এবং কাবুল তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। যদিও আফগান তালিবান কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। অক্টোবরে 2 পক্ষের মধ্যে সীমান্ত সংঘর্ষে বহু মানুষের প্রাণহানির পর কাতার এবং তুর্কির উদ্যোগে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সেই শান্তি প্রচেষ্টা স্থায়ী রূপ নেয়নি। আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তান তাদের পূর্বাঞ্চলে বিমান হামলা করেছে, যা সীমান্ত সংঘাতকে আরও উস্কে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি সৌদি আরবের উদ্যোগে পাকিস্তান এবং আফগান তালিবানের প্রতিনিধিরা নতুন করে শান্তি আলোচনায় বসেছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে, তবে কোনো দীর্ঘমেয়াদী সমঝোতা হয়নি, কারণ পাকিস্তান কাবুলের কাছে টিটিপি-এর বিরুদ্ধে লিখিত প্রতিশ্রুতি দাবি করেছে, যা আফগান কর্তৃপক্ষ দিতে রাজি নয়। কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও সীমান্তে বিচ্ছিন্ন হামলা এবং পাল্টাপাল্টি অভিযোগের জেরে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। দুই দেশের সামরিক প্রস্তুতি এবং সীমান্তে উত্তেজনা বজায় থাকার ফলে এই অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতা এখন চরম হুমকির মুখে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক ও আন্তর্জাতিক হস্তক্ষেপে দ্রুত দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে আসছেন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২৩তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি আসছেন ভ্লাদিমির পুতিন। এই সফরে সামরিক ব্যবসা ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পুতিনের সফর শুরুর ঠিক আগেই তার মুখপত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা ভারত কতটা এগিয়ে আসতে চায় তার উপরে নির্ভর করছে। কি আছে রেলস চুক্তিতে? দুই দেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি অবশ্য সই হয়ে গেছিল গত 18 ফেব্রুয়ারি, তবে সেটি মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্টেট ডিউমার অনুমোদন পেল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে গত সপ্তাহে চুক্তিটি ডিউমার কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। পিটিআই জানিয়েছে, স্টেট ডিউমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন সভার শুরুতে তার ভাষণে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে এককর্মিক বা কৌশলিক বলে বর্ণনা করেন এবং এই সম্পর্ককে যে যথেষ্ট গুরুত্ব দেয় তার দেশ সেটা উল্লেখ করেন। যৌথ সম্মেলন, প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে এই চুক্তি অনুযায়ী সামরিক সহায়তা করবে একে অপরকে। স্টেট ডিউমার ওয়েবসাইটে রাশিয়ার মন্ত্রিসভাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, একটি দেশ অপর দেশের আকাশসীমা ও বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে। রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্টুরভ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা একটি কৌশল। এর পরের ধাপে কারিগরি ও উদ্যোগী পর্যায়ে গভীর সহযোগিতার দিকে এগোবে দুটি দেশ। ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিক্রি করে দিচ্ছে পাকিস্তান, নিলাম ২৩ ডিসেম্বর। ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রি করে দিচ্ছে পাকিস্তান। দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর বিমান সংস্থাটি বিক্রির জন্য নিলাম হতে চলেছে। এই অনুষ্ঠান দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের লোকসানির রাষ্ট্রীয় সংস্থাগুলির সংস্কার এবং অর্থ সংগ্রহের লক্ষ্যে পিআইয়ের ৫১ থেকে ১০০% শেয়ার বিক্রির উদ্যোগ পাকিস্তান কর্তৃপক্ষ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে পাওয়া $৭ বিলিয়ন ঋণ চুক্তিতে এই শর্ত অন্তর্ভুক্ত ছিল। এটি প্রায় ২ দশকের মধ্যে পাকিস্তানের প্রথম বৃহৎ বেসরকারীকরণ উদ্যোগ হতে চলেছে। ক্রেতা হিসাবে ৪টি বিডারকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজের এক্সে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পিআইএ বেসরকারীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানান, জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের হারানো মর্যাদা পুনরুদ্ধার এবং আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য আনতে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে এগিয়ে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই পিআইএ আবারও গ্রেট পিপল টু ফ্লাই উইথ স্লোগানের ঐতিহ্য ফিরিয়ে আনবে। আমরা পিআইএর বেসরকারীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং মেধাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। গত সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটিকে জানানো হয়েছিল, পিআইএ কর্পোরেশন লিমিটেডকে নভেম্বরের মধ্যেই বেসরকারীকরণ করা হতে পারে। প্রধানমন্ত্রী ২০ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে সব ধাপ সম্পন্ন করতে নির্দেশ দেন। তবে প্রক্রিয়াটি নির্ধারিত সময়ে এগোয়নি। গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারীকরণ স্থায়ী কমিটি চলমান বিডিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সুস্পষ্ট সময়সীমা চেয়েছে এবং দ্রুত বৃদ্ধি করতে নির্দেশ দেয়। নিরাপত্তাজনিত কারণে আরোপিত ৪ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গত জানুয়ারিতে ইউরোপগামী ফ্লাইট পুনর্জীবিত করেছে পিআইএ।
এর আগে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়াল সিটির $36 মিলিয়ন প্রস্তাব $305 মিলিয়ন ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় তা বাতিল করা হয়। পাশাপাশি ঋণ, কর্মী কাঠামো এবং আরও দু একটি ইস্যুতে উদ্বেগ থাকায় সে প্রক্রিয়া ভেস্তে যায়।